হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ আমরা 12 এপ্রিলের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ারগুলিকে কভার করব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের নির্বাচন কমিশন ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্প্রতি কোন কর্মসূচি চালু করেছে যেখানে 23টি দেশের প্রতিনিধিরা ভারতের নির্বাচন প্রক্রিয়া নিয়ে অধ্যয়ন করবেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি, আইইভিপি, ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটার্স প্রোগ্রাম। ঠিক আছে, 2026। তো অপশন বি হবে কারেক্ট আনসার। দেখো, ভারতের নির্বাচন কমিশন আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি 2026 চালু করেছে। আসাম, কেরালা, পুদুচেরি, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ইসিআই এই কর্মসূচিটি চালু করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নয়াদিল্লিতে ট্রিপল আইডিএম এর ফুল ফর্ম কি? ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো IIIDEM এর উদ্বোধন করেছেন। প্রথম পর্বে 23টি দেশে 43 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন, যারা ভারতের ভোটদান প্রযুক্তি এবং ইভিএম ভিভিপ্যাটের নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। এবার দেখো, ভারতের নির্বাচন কমিশন। তো ইলেকশন কমিশন ইন্ডিয়া সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে, দেখে নাও। তো ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা যা ভারতের জাতীয়, রাজ্য বিধানসভা, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদের নির্বাচন পরিচালনা করে। এটি সংবিধানের 15তম ভাগের 324 থেকে 329 অনুচ্ছেদে তালিকাভুক্ত। তো ইলেকশন কমিশনের বর্ণনা সংবিধানের ভাগ 15তে আর অনুচ্ছেদ 324 থেকে 329 করা হয়েছে। ঠিক আছে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 25শে জানুয়ারি 1950 সালে। আর এটা একজন প্রধান নির্বাচন কমিশনার এবং 2 জন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত। ওকে, তো এই পয়েন্টগুলো মাথায় রাখবে, এগুলো স্ট্যাটিক। কেমন? চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, জাতীয় মহাসড়ক বরাবর ঔষধি গাছ লাগানোর জন্য ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া NHAI কোন নতুন উদ্যোগ চালু করেছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, আরোগ্য বন। ঠিক আছে, আরোগ্য বন। তো ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া জাতীয় মহাসড়কের পাশের খালি জমিতে ঔষধি গাছ লাগানোর জন্য আরোগ্য বন নামে একটি উদ্যোগ চালু করেছে। এই উদ্দেশ্যে প্রায় 36টি ঔষধি গাছের প্রজাতি নির্বাচন করা হয়েছে, যেমন নিম, আমলকি, তেঁতুল, জামুন, লেবু, ডুমুর, তারপরে বকুল। ঠিক আছে, তো টোটাল 36টি ঔষধি গাছের প্রজাতি নির্বাচন করা হয়েছে। স্থানীয় জলবায়ু অনুযায়ী এদের রোপণ করা হবে। আর এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি? তো আয়ুর্বেদের মতো প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রচার করা এবং পাখি ও ছোট প্রাণীদের জন্য জৈব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি তৈরি করা। ঠিক আছে, তো প্রথম পর্যায়ে 11টি রাজ্য জুড়ে 17টি জমি নির্বাচন করা হয়েছে। আর এই 11টি রাজ্য কি? তো মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, NCR, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, উড়িষ্যা, তামিলনাড়ু, রাজস্থান, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়। তো মোট 62.8 হেক্টর এলাকা জুড়ে এখানে প্রায় 67,462টি ঔষধি গাছ লাগানো হবে। ওকে, এবার দেখো NHAI। তো NHAI সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। তো এর প্রতিষ্ঠার বছর হচ্ছে 1988। এর সদর দপ্তর রয়েছে নয়াদিল্লিতে। আর এর যে মিনিস্ট্রি সেটা হচ্ছে সড়ক পরিবহন এবং মহাসড়ক মিনিস্ট্রি। ওকে, আর এর উদ্দেশ্য কি? তো ভারতের জাতীয় মহাসড়কগুলির উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা করা। তো যখনই তোমাদেরকে NHAI ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া পড়ানো হচ্ছে, তো এর পাশাপাশি ইনফরমেশনগুলি বারবার পড়ানো হচ্ছে যাতে মাথায় এগুলি ঢুকে যায়। ঠিক আছে, এক্সামে প্রতিষ্ঠার বছর, কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে, কোথায় সদর দপ্তর, এর প্রধান কাজ কি, এগুলো আসতেই থাকে। যারা কন্টিনিউ পরীক্ষা দাও, কম্পিটিটিভ এক্সামে লাইনে আছো, তারা এই ধরনের কোয়েশ্চেন ফেস করেছো। ওকে, নেক্সট হচ্ছে, কোন রাজ্য সরকার সম্প্রতি ক্যান্সারকে একটি বিজ্ঞাপনযোগ্য রোগ হিসাবে ঘোষণা করেছে? নোটিফিয়েবল ডিজিজ। তো সঠিক উত্তর কি হবে? অপশন বি, তেলেঙ্গানা। ওকে, এই দেখো পেপার কাটিং। ক্যান্সার ডিক্লেয়ার্ড নোটিফিয়েবল ডিজিজ ইন স্টেট টু বুস্ট সার্ভেলেন্স। ঠিক আছে, তো তেলেঙ্গানা সরকার আনুষ্ঠানিকভাবে ক্যান্সারকে একটি বিজ্ঞাপনযোগ্য রোগ হিসাবে ঘোষণা করেছে। এখন থেকে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য এই ধরনের ঘটনা রিপোর্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ল্যাবের জন্য নতুন ক্যান্সারের ঘটনা পাওয়ার 1 মাসের মধ্যে রাজ্য পোর্টালে তা রিপোর্ট করা বাধ্যতামূলক হবে।
ওকে, বিজ্ঞাপনযোগ্য রোগ বলতে কি বোঝায়? তো বিজ্ঞাপনযোগ্য রোগ হলো এমন একটি রোগ যার বিষয়ে সরকার বা স্বাস্থ্য বিভাগকে অবিলম্বে জানানো আইনত বাধ্যতামূলক। ঠিক আছে, এটা আইনত বাধ্যতামূলক। এর প্রধান উদ্দেশ্য কি? তো এর প্রধান উদ্দেশ্য হলো রোগটির একটি নির্ভুল তথ্য ভান্ডার তৈরি করা, ডেটাবেস তৈরি করা, এর প্রতিরোধের জন্য নীতিমালা প্রণয়ন করা এবং রোগীদের যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা। বিজ্ঞাপনযোগ্য রোগের যে উদাহরণ সেগুলি কি? যেমন কোভিড-19, যখন কোভিড হয়েছিল, আর যক্ষা। ঠিক আছে, আর ক্যান্সারকে তেলেঙ্গানা রাজ্যে বিজ্ঞাপনযোগ্য রোগের তালিকায় রাখা হয়েছে। মাথায় থাকবে? চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, ভারত 2028 সালে অনুষ্ঠিত কোন সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাহার করেছে? তো সঠিক উত্তর হবে জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলন COP33 এর যে আয়োজনের প্রস্তাব সেটাকে প্রত্যাহার করা হয়েছে। কেন করা হয়েছে সে সম্বন্ধে সরকার থেকে কিছু জানানো হয়নি। ঠিক আছে, যখন জানানো হবে তখন আমি জানিয়ে দেব। ওকে, দেখো 2028 সালে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারত তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সালে দুবাই অনুষ্ঠিত COP28 সম্মেলনে, একটু আগে যেটা বললাম, তো সেটা COP28 ছিল। ঠিক আছে, এটা দুবাই হয়েছিল। তো COP28 সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী এই বৈশ্বিক শীর্ষ সম্মেলনটি আয়োজন করার প্রস্তাব দিয়েছিলেন, যেটা এখন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কপ কি? তো কপের পূর্ণ নাম হলো, যে একটু আগেই বলেছিলাম, কনফারেন্স অফ দ্য পার্টিজ। ঠিক আছে, এটি জাতিসংঘ জলবায়ু সম্মেলন কমিটির ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCCর বার্ষিক বৃহত্তম সভা। এটিতে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধের জন্য নিয়মকানুন ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বিশ্বের বিভিন্ন দেশ একত্রিত হয়। ঠিক আছে, দেখো জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো সম্মেলন, এটার প্রতিষ্ঠা হয় 1992 সালে। এই যে দেখো, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, তো এটা 1992 সালে প্রতিষ্ঠিত হয়। তো এটা রিওতে অনুষ্ঠিত আর্থ সামিট, এই নামটাও জিজ্ঞেস করে, বসুন্ধরা সম্মেলন বা ধরতী সম্মেলনে এটা স্বাক্ষরিত হয়। আর এটা 1994 সালে কার্যকর হয়। ঠিক আছে, এই সদর দপ্তর কোথায়? তো বার্ন, জার্মানিতে। এগুলো সব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় এক্সামে কোয়েশ্চেন আসে। তো সদর দপ্তর জার্মানির বার্নে রয়েছে। প্রথম COP 1995 সালে অনুষ্ঠিত হয় কোথায়? জার্মানির বার্লিনে। ঠিক আছে, ভারতে এখন পর্যন্ত একবার COP-এর আয়োজন করা হয়েছে। 2002 সালে আয়োজন করা হয়েছিল নয়াদিল্লিতে, আর সেটা ছিল COP8। ঠিক আছে, COP8। COP-এর যে সমস্ত আসন্ন বৈঠকগুলি রয়েছে সেগুলি দেখানো একবার। তো COP30 এটা 2025 সালে হয়ে গেছে বেলেম, ব্রাজিলে। এরপরে 31 যেটা আছে সেটা তুরস্কের আন্তালিয়াতে হবে 2026-এ। নেক্সট COP32 এটা ইথিওপিয়াতে হবে 2027 সালে, ইথিওপিয়ার আদিস আবাবাতে। আর COP33 2028 সালে হবে। আর কোথায় হবে যখন নামটা জানতে পারবো জানিয়ে দেবো। ভারত তো নিজের নামটা এখান থেকে প্রত্যাহার করে নিয়েছে, ওটাই বললাম একটু আগে। ওকে, তো ইনফরমেশনগুলিকে মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, 10ই এপ্রিল। বিশ্ব হোমিওপ্যাথি দিবস 10ই এপ্রিল পালিত হয়। দেখো, প্রতি বছর 10ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয়। হোমিওপ্যাথির জনক হিসেবে পরিচিত ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিনে প্রতি বছর এই দিনটি উদযাপিত হয়। তো এই নামটাও মনে রাখবে যে হোমিওপ্যাথির জনককে, হোমিওপ্যাথির জনক হচ্ছেন এই যে ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। ঠিক, তো এনার জন্মদিনে প্রতি বছর এই দিনটি উদযাপিত করা হয়। আর দিনটা কি? 10ই এপ্রিল। মাথায় থাকবে। স্যামুয়েল হ্যানিম্যান ছিলেন একজন জার্মান চিকিৎসক যিনি হোমিওপ্যাথি আবিষ্কার করেন। এই দিনটি সর্বপ্রথম 2005 সালে বিশ্ব হোমিওপ্যাথি সচেতনতা সংস্থা WHO দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে এই দিনটি প্রতি বছর পালিত হয়ে আসছে। দেখো, বিশ্ব হোমিওপ্যাথি সচেতনতা সংস্থা WHO একটি অলাভজনক বেসরকারি সংস্থা, এনজিও টাইপের। কেমন? লাভজনক নয়, অলাভজনক, লাভ করে না, কোনো প্রফিট করে না। ঠিক আছে, তো অলাভজনক বেসরকারি সংস্থা, যার লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী হোমিওপ্যাথি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আর 2026 সালের এর থিম কি? তো এর থিম হচ্ছে টেকসই স্বাস্থ্যের জন্য হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি ফর সাস্টেনেবল হেলথ। তো থিম থেকেও এক্সামে কোয়েশ্চেন আসে, কেমন? তো থিমগুলোকেও মাথায় রাখবে। 2026 সালে এর থিম হচ্ছে টেকসই স্বাস্থ্যের জন্য হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি ফর সাস্টেনেবল হেলথ। মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, ভারতে কোন আঞ্চলিক পাসপোর্ট অফিস, রিজিওনাল পাসপোর্ট অফিস RPO প্রথম ব্রেইল লিপি
ব্রেইল লিপি হবে। প্রথম ব্রেইল লিপি এবং সাংকেতিক ভাষার পরিষেবা চালু করে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, আরপিও ভোপাল। রিজিওনাল পাসপোর্ট অফিস ভোপাল প্রথম ব্রেইল লিপির পরিষেবা চালু করে। দেখো মধ্যপ্রদেশের আগে দেখো ব্রেইল লিপি কি। তো যারা অন্ধ হয়, ঠিক আছে, যারা দৃষ্টি প্রতিবন্ধী, তারা তো আর এ বি এগুলো দেখতে পায় না, ঠিক আছে। তো এদের জন্য এই ধরনের ব্রেইল লিপির প্লেট তৈরি করা হয়। তো দেখো এর উপরে একটা ডট আছে, আর এই ডটটা ওঠা থাকে, ওঠা। তো টাচ করলে বুঝতে পারে যে একটা গোল ডট আছে, তার মানে কি এটা এ। একই রকম ভাবে বি এর দেখো দুটো লম্বভাবে ডট আছে, সি এর পাশাপাশি দুটো ডট আছে, ওঠা। তো টাচ করে করে এরা বোঝে। তো এ থেকে জেড অব্দি দেওয়া আছে, আর 1 2 3 4 করে যে সংখ্যাগুলি আছে সেগুলো দেওয়া আছে। তো প্রত্যেকটার মাথার উপরে দেখো এরকম গোল ডট রয়েছে। তো এই ডটগুলোকে টাচ করে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এখানে কোন সংখ্যাটা বা কোন লেটারটা আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্রেইল লিপি। ওকে। তো মধ্যপ্রদেশের ভোপাল আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রতিবন্ধীদের জন্য ব্রেইল লিপি এবং সাংকেতিক ভাষার পরিষেবা চালু করেছে। এটি ভারতে প্রথম আরপিও হিসাবে এই পরিষেবা চালু করেছে। দৃষ্টি প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য অফিসের ভিতরে ব্রেইল পুস্তিকা এবং ব্রেইল সাইনেজ প্লেট স্থাপনা করা হয়েছে। বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার জন্য কিউআর কোড সহ সাংকেতিক ভাষায় ভিডিও প্রকাশ করা হয়েছে। ওকে। ব্রেইল লিপি কি? একটু আগেই বললাম যে এটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পড়া ও লেখার একটি স্পর্শ ভিত্তিক পদ্ধতি। টাচ করে করে এরা, এই যে দেখো না কাগজের উপরে ওঠা ওঠা এই বিন্দুগুলি রয়েছে, তো টাচ করে করে এরা পড়ালেখা করে। ওকে। তো এতে কাগজের উপরে উঁচু বিন্দু ব্যবহার করা হয়, যা আঙুল দিয়ে স্পর্শ করে পড়া হয়, ঠিক আছে। এবার দেখো মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন ডক্টর মোহন যাদব, ঠিক আছে। আর রাজ্যপাল মঙ্গুভাই সি প্যাটেল। মধ্যপ্রদেশ রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল 1 নভেম্বর 1956 সালে। তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নাও। তো পশ্চিমবঙ্গের রাজধানী সবাই জানবে কলকাতা, মুখ্যমন্ত্রী, আর কিছুদিন পর ইলেকশন আছে, জানতে পেরে যাবে কি হবে, ওই জন্য খালি রেখেছি। রাজ্যপাল RN রবি। পশ্চিমবঙ্গের আয়তন প্রায় 88,752 বর্গ কিলোমিটার। দেখো এই ইনফরমেশনগুলো আমি তো পড়াচ্ছিলাম মধ্যপ্রদেশ ব্রেইল লিপি, তো হঠাৎ করে এই পশ্চিমবঙ্গকে মাঝে কেন ঢোকাচ্ছি? তো এখানে যেমন মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রতিষ্ঠা দিবস এগুলো জানা জরুরি, একই রকম ভাবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কেও জানা দরকার তোমাদের। আর কিছুদিন পর তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি এর ইন্টারভিউ হবে। তো তুমি যে জেলা থেকে বিলং করবে সেই জেলার আশপাশে কোন কোন জেলা রয়েছে, সেই জেলার আয়তন কত, জনসংখ্যা কত, এসপি কে, ডিএম কে, এমএলএ কে, ঠিক আছে। তোমার জেলা থেকে বিধানসভায় সিট সংখ্যা কত, তোমার জেলার বিখ্যাত কোনো মানুষের নাম, তোমার জেলায় যদি কোনো ন্যাশনাল পার্ক, ঠিক আছে, বা অভয়ারণ্য থাকে তার নাম, কোনো ড্যাম থাকলে তার নাম, প্রসিদ্ধ খাবার থাকলে তার নাম, কোনো ইতিহাস থাকলে তার নাম। তো টোটাল 30-32টা এরকম পয়েন্ট আছে যেগুলো জানতেই হবে তোমার জেলা থেকে, যদি তুমি ইন্টারভিউতে ঠিকঠাক পারফর্ম করতে চাও, ঠিক আছে। যেমন এক্সাম্পল দেখে নাও, পশ্চিম বর্ধমান। তো কেউ ধরো একজন পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় বাস করে। তো জিজ্ঞেস করা হলো যে বলো তোমার জেলার আশপাশে কয়টি জেলা রয়েছে। তো দেখো 1 বীরভূম, 2 পূর্ব বর্ধমান, 3 বাঁকুড়া, আর 4 পুরুলিয়া, ঠিক আছে। একই রকম ভাবে মালদা থেকে ধরো কেউ একজন আছে, বি নামক ক্যান্ডিডেট। তো জিজ্ঞেস করা হলো যে বলো মালদার চারপাশে কি কি জেলা রয়েছে। তো 1 উত্তর দিনাজপুর, 2 দক্ষিণ দিনাজপুর, 3 মুর্শিদাবাদ, ঠিক আছে, 4 বীরভূম করো না, দেখো বীরভূমের টাচ নেই। তো তোমার জেলার আশপাশে কি জেলা রয়েছে, সেই জেলাটা যদি কোনো আন্তর্জাতিক সীমানার সাথে বর্ডার শেয়ার করে, তো ওয়েস্ট বেঙ্গলে কি হতে পারে, এদিকে ভুটান আছে, নেপাল আছে, আর পাশে বাংলাদেশ আছে। তো কারোর জেলা যদি কোনো ইন্টারন্যাশনাল বর্ডারকে শেয়ার করে, মাথায় রাখবে, এগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, এগুলো সার্চ করে নেবে। আর আমি কিছুদিনের মধ্যে একটা ইন্টারভিউ ক্লাস নিয়ে আসছি, ডিটেলসে সেখানে সব বলবো। তো আপাতত এগুলো রেডি করবে যেগুলো বললাম, ঠিক। আর বাকি যেগুলো জানা দরকার সেগুলো ক্লাসে তো আমি করাচ্ছি, ঠিক আছে। তো খুবই রিলেভেন্ট এগুলো, ওই জন্য এটা অ্যাড করেছি। তো আয়তন 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের লোকসভা সিট হচ্ছে 42টা, রাজ্যসভার সিট হচ্ছে 16টা, আর পশ্চিমবঙ্গের যে রাজ্যের বিধানসভা সেখানে আসন কত, সিট সংখ্যা 294টা।
2026 সালের এপ্রিল মাসে তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের বর্তমান অফিসিয়ালি 23টা জেলা রয়েছে। আর সর্বশেষ মানে এগুলো 2017 সালে গঠন হয়। তো সর্বশেষ যে জেলাগুলি হয় সেগুলি পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, কালিম্পং এবং আলিপুরদুয়ার। ঠিক আছে। বিভাগ দেখো, প্রশাসনিক সুবিধার জন্য এই জেলাগুলিকে 5টি বিভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর, মালদা ও জলপাইগুড়ি। ঠিক আছে। তো এই 5টা বিভাগে ভাগ করা হয়েছে। এক্সামে থাকুক চাই না থাকুক, আসুক চাই না আসুক, একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে তোমার এই ইনফরমেশনগুলি তোমার রাজ্য সম্পর্কে জানা দরকার। ঠিক আছে। আর এক্সামে তো আসছেই রে বাবা, এ নতুন করে বলার কি আছে, এগুলো এক্সামে আসতেই থাকে। ঠিক আছে। দেখো এখানে নোট দেওয়া আছে 2017 সালে, যেটা বললাম এখনই, যে কালিম্পং, ঝাড়গ্রাম, আসানসোল, তো আসানসোলটাকে পশ্চিম বর্ধমান করা হয়। ঠিক আছে। এবং বর্ধমান এটাকে এখন পূর্ব বর্ধমান নামে জানা হয়। তো জেলাগুলি গঠিত হওয়ার পর এর সংখ্যা বর্তমানে 23টা হয়ে যায়। ঠিক। 2011 সালের আদমশুমারি, আদমশুমারি মানে কি? জনগণনা। তো 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা সেটা কত ছিল? 13 কোটির বেশি। দেখো 11-র পর আর জনগণনা হয়নি, প্রত্যেক 10 বছর হয়। তো 21 হওয়ার কথা ছিল, বাট কোভিডের জন্য এটা হয়নি। ঠিক আছে। এবার হবে, এমনটাই জানা যাচ্ছে, হবে এবার। তো 2024-25 সালের অনুমান অনুযায়ী এখন ধরা হয় যে জনসংখ্যাটা বেড়ে 10 কোটি 6 লাখ হয়ে গেছে। ঠিক আছে। আর জনসংখ্যার দিক থেকে ভারতের এটা 4র্থ জনবহুল রাজ্য। ওয়েস্ট বেঙ্গল ভারতের 4র্থ জনবহুল রাজ্য। আর এখানকার যে জনঘনত্ব সেটা প্রতি বর্গ কিলোমিটারে কত? 1028 জন। এগুলো সব জানা দরকার, একটাকু মিস করা চলবে না। ঠিক আছে। যখন নতুন আবার জনগণনা হবে তখন ডেটাগুলোকে আপডেট করে নেবে। ঠিক। লিঙ্গানুপাত কি? তো প্রতি 1000 জন পুরুষে 950 জন মহিলা। তো লিঙ্গানুপাতটা সমান নেই, দেখতেই পাচ্ছ, এটা একটা সমস্যা। সাক্ষরতার হার কত? তো 76.26%। আর পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা আয়তনের দিক থেকে। আর পশ্চিমবঙ্গের যে 23টা জেলা, তো কোন জেলার গঠন কখন হয়েছিল এর একটা লিস্ট দেওয়া আছে, দেখে নিতে পারো। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কোচবিহার। তো জলপাইগুড়ি অবধি এই যে প্রথম 10টা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, এই জেলাগুলো 1947 সালেই গঠন করা হয়। তারপরে 1950 সালে গঠন করা হয় কোচবিহারের। ঠিক আছে। তো 11 নম্বর জেলার গঠন হয় 1950 সালে। তারপর 12 নম্বর জেলা পুরুলিয়া, এর গঠন হয় 1956 সালে। ঠিক আছে। নেক্সট হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। 13 নম্বর আর 14 নম্বর জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদের গঠন হয় 1986 সালে। তো 56-র পর আবার 86-তে নতুন করে দুটো জেলার গঠন হচ্ছে। তারপরে দেখো 15 নম্বর আর 16 নম্বরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তো 1992 সালে এদের গঠন করা হয়। ঠিক আছে। তারপরে আবার 2000 সালে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের গঠন হয়। আর 2014 হয় আলিপুরদুয়ারের। ঠিক আছে। আর 2017-তে হয় 4টা জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম আর কালিম্পং। তো এইভাবে টোটাল এখন বর্তমানে পশ্চিমবঙ্গের 23টা জেলা। তো কোন জেলার কখন গঠন হয়েছিল এটা মাথায় রাখবে। তো প্রথম যে 10টা জেলা আছে যার গঠন 1947 সালেই হয়েছিল, দেশ স্বাধীন হওয়ার পরই হয়েছিল। তো এই জেলাগুলোর নাম মুখস্থ না রাখলেও হবে, বাট 47-এর পর যখন যখন জেলাগুলো গঠন হয়েছে তাদের নামগুলো মুখস্থ রাখতে হবে। তো 50-এ কোচবিহার হয়, 56-তে পুরুলিয়া হয়, 86-তে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা হয়, 92-এ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হয়, 2002-এ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হয়, 2014-এ আলিপুরদুয়ার হয়, আর 2017-তে পূর্ব বর্ধমান, তারপর আসানসোলটাকে পশ্চিম বর্ধমান করা হয়, এদিকে ঝাড়গ্রাম আর কালিম্পং। কেমন? তো মুখস্থ রাখবে। ওকে। এবার দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পশু। তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। এই যে দেখো মেছো বিড়াল, এটিকে 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য পশুর স্বীকৃতি দেয়। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? তো শিউলি ফুল। রাজ্য গাছ কি? ছাতিম গাছ। রাজ্য পাখি কি? তো সাদা গলা মাছরাঙা। আর পশ্চিমবঙ্গের যে রাজ্য সঙ্গীত, মানে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত, ভারতের না পশ্চিমবঙ্গের, সেটা কি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলার মাটি বাংলার জল। সামনে ইন্টারভিউ আছে, কেমন? ইন্টারভিউতে জিজ্ঞেস করতেই পারে, আর 99% চান্স আছে জিজ্ঞেস করবে। ঠিক। এবার চলে আসো মেন পয়েন্টে, বিশ্ব ব্রেইল দিবস। তো বিশ্ব ব্রেইল দিবস প্রতি বছর 4 জানুয়ারি পালিত হয় লুই ব্রেইলের জন্মদিনে। ঠিক আছে।
লুই ব্রেইল যে ব্রেইল লিপি আবিষ্কার করে, তো তার জন্মদিনে 4 জানুয়ারিতে ব্রেইল দিবস পালন করা হয়। ঠিক আছে, আর এটা পাসপোর্ট সার্ভিস মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে আছে। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে 2026 সালে রাগবি প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর কোন শহরে অনুষ্ঠিত হবে? আরপিএল রাগবি প্রিমিয়ার লিগ, তো 2026 সালে এর যে সেকেন্ড এডিশন সেটা কোন শহরে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হায়দ্রাবাদ। দেখো, রাগবি প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর হায়দ্রাবাদের গাছিবোলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টটি 2026 সালের 16 জুন থেকে 28 জুন পর্যন্ত চলবে। এটি যৌথভাবে আয়োজন করছে জিএমআর স্পোর্টস এবং রাগবি ইন্ডিয়া। এর প্রথম আসরে যে 6টা ফ্র্যাঞ্চাইজি দল ছিল তারাই আবার ঘুরিয়ে অংশগ্রহণ করছে। ঠিক আছে, আর এর প্রথম যে এডিশনটা, প্রথম আসরটা 2025 সালে মুম্বাই অনুষ্ঠিত হয়েছিল, আর যেটাতে চেন্নাই বুলস বিজয়ী হয়েছিল। ওকে, এবার দেখো রাগবি সেভেন্স কি? রাগবি সেভেন্স, তো এটা রাগবির একটা সংক্ষিপ্ত এবং দ্রুত গতির সংস্করণ। এখানে প্রতিটা দলে 7 জন খেলোয়াড় থাকে, আর নর্মাল যে রাগবি হয় সেখানে 15 জন খেলোয়াড় থাকে, আর রাগবি সেভেন্সে 7 জন খেলোয়াড় থাকে। আর খেলাটিও সংক্ষিপ্ত হয়, সাধারণত 7 মিনিট করে দুটি অর্ধে এই খেলাটা বিভক্ত থাকে। রাগবি ইন্ডিয়া 1998 সালে প্রতিষ্ঠিত হয়। এই সদর দপ্তর কোথায় আছে? মুম্বাই আছে। আর এর বর্তমান সভাপতি হলেন রাহুল বোস। মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে ন্যাসকম ফাউন্ডেশনের নতুন চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ন্যাসকম ফাউন্ডেশনের নতুন চেয়ারপারসন হিসাবে ইউবি প্রবীণ রাওকে নিযুক্ত করা হয়েছে। দেখো, এর লক্ষ্য কি? তো এর লক্ষ্য হচ্ছে প্রযুক্তির মাধ্যমে সমাজের উন্নতি এবং ডিজিটাল সাক্ষরতার প্রসার করা। ঠিক আছে, এবার দেখো ন্যাসকম, তো এটি ভারতীয় আইটি সংস্থাগুলির একটি ছাতা সংগঠন, আমব্রেলা সংগঠন। ঠিক আছে, যেমন ইনফোসিস, টিসিএস। ঠিক আছে, তো এদের একটা আমব্রেলা সংগঠন। এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে সফটওয়্যার এবং প্রযুক্তি ব্যবসার প্রসার ঘটানো। ওকে, দেখো ন্যাসকমের পুরো নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানি। এর প্রতিষ্ঠা হয়েছিল 2001 সালে, আর এর সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে। আর ন্যাসকম ফাউন্ডেশন কি? দেখো, ন্যাসকম এটা আলাদা, আর ন্যাসকম ফাউন্ডেশন এটা আলাদা, দুটো এক না। এটা ন্যাসকমেরই একটা অংশ, এনজিওর মতো কাজ করে। তো ন্যাসকম ফাউন্ডেশন হচ্ছে এটা ভারতীয় আইটি কোম্পানিগুলোর সংগঠন, ন্যাসকমের একটি অংশ যা এনজিওর মতো কাজ করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026 সালের খারিফ মরশুমের জন্য পুষ্টি ভিত্তিক ভর্তুকি নিউট্রিয়েন্ট বেস সাবসিডি এনবিএস এর অধীনে কত টাকার বাজেটীয় সহায়তা অনুমোদন করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 41,533 কোটি। দেখো, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক্স অ্যাফেয়ার্স সিসিইএ 2026 সালের খারিফ মরশুমের জন্য ফসফেট ও পটাশিক সারের উপর পুষ্টিভিত্তিক ভর্তুকির হার অনুমোদন করেছে। এর উদ্দেশ্য কি? তো এর উদ্দেশ্য হচ্ছে কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ করা এবং সারের সুষম ব্যবহারকে উৎসাহিত করা। ঠিক আছে, দেখো পুষ্টিভিত্তিক ভর্তুকি এটা শুরু হয় 1 এপ্রিল 2010 থেকে, আর এর যে মিনিস্ট্রি সেটা কি? রাসায়নিক ও সার মন্ত্রণালয়। প্রধান সার রয়েছে P&K সারের 28টি গ্রেড, পটাশিয়াম আর ফসফেট সারের 28টি গ্রেড। দেখো, ভারত বিশ্বের বৃহত্তম ডাই অ্যামোনিয়াম ফসফেটের আমদানিকারক। ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপি, তো ডিএপির বৃহত্তম আমদানিকারক, আর ইউরিয়ার দ্বিতীয় বৃহত্তম উৎপাদক ও ভোক্তা। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইউরিয়া এনবিএস প্রকল্পের অন্তর্ভুক্ত নয়। এর ভর্তুকি একটি পৃথক নিয়ন্ত্রিত মূল্য নির্ধারণ পদ্ধতির অধীনে প্রদান করা হয়। ওকে, নেক্সট হচ্ছে নবায়নযোগ্য শক্তি, রিনিউয়েবল এনার্জি। নবায়নযোগ্য শক্তি পরিসংখ্যান 2026 অনুসারে নবায়নযোগ্য শক্তি সক্ষমতা নিরিখে বিশ্বে ভারতের অবস্থান কত? তো বিশ্বে ভারতের অবস্থান ছিল চতুর্থ, 4th। ঠিক আছে, কিন্তু বর্তমানে ভারত ব্রাজিলকে ক্রস করে 3য় স্থান অবস্থান করছে। এখন ভারতের স্থান হচ্ছে 3rd, 3য়। ঠিক আছে, অপশন ডি হবে কারেক্ট আনসার। দেখো, যেটা বললাম, ভারত ব্রাজিলকে ছাড়িয়ে 3য় স্থান অর্জন করেছে। বিশ্বের যে র্যাঙ্কিং, তো প্রথম স্থানে রয়েছে চীন। চীনের যে ক্ষমতা সেটা কত রয়েছে? 2258 গিগাওয়াট। দ্বিতীয় হচ্ছে ইউএসএ, তো ইউএসএ এর 467 গিগাওয়াট, আর ভারতের হচ্ছে 250 গিগাওয়াট। ওকে, তো ভারত 3য় স্থান অর্জন করছে, থার্ড র্যাঙ্ক। এবার দেখো মার্চ 2026 পর্যন্ত তথ্য কি বলছে। তো ভারতের মোট জীবাশ্ম বহির্ভূত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 283.46 গিগাওয়াটের মধ্যে রয়েছে।
এবার বলবে এখনই বললেন 250, আবার এখনই বলছেন 283। তো দিন প্রতিদিন ভারত ইমপ্রুভ করছে। আগে 250 ছিল, মার্চ আস্তে আস্তে এটা আরো বেড়ে গিয়ে 283.46 গিগাওয়াট হয়ে গেছে। ঠিক আছে, দেখো ভারতের রিনিউয়েবল এনার্জির শক্তির যে মিশ্রণ, তো সৌরশক্তি থেকে ভারত 150.26 গিগাওয়াট পর্যন্ত পাওয়ার প্রডিউস করছে। নেক্সট হচ্ছে বায়ুশক্তি, তো বায়ুশক্তি থেকে 56.9 গিগাওয়াট পর্যন্ত। থার্ড হচ্ছে জলশক্তি, হাইডেল যে প্রজেক্ট আছে, তো হাইডেলের মধ্যে একটা হয় লার্জ, একটা হয় স্মল, বৃহৎ আর ক্ষুদ্র। তো বৃহৎ থেকে 51.41 গিগাওয়াট আর ক্ষুদ্র থেকে 5.17 গিগাওয়াট। এই লিস্টটা, এই চারটাকে মনে রাখবে, কেমন? এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক, এবার দেখো আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি, এর সদর দপ্তর হচ্ছে আবুধাবিতে, আর এটা প্রতিষ্ঠা হয় 2009 সালে। নব ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের বর্তমান যে মন্ত্রী রয়েছে তার নাম হচ্ছে প্রহ্লাদ যোশী। দেখো কপ 2026-এর লক্ষ্যমাত্রা কি ছিল? তো 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট জীবাশ্ম বহির্ভূত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সুনিশ্চিত করা। দেখো শক্তি বা এনার্জি এর উল্লেখ আমাদের ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকায় কনকারেন্ট লিস্টে করা হয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। স্পেশাল নোট হচ্ছে ভারত 2024-25 অর্থবর্ষে 6.05 গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা যুক্ত করে একটি নতুন রেকর্ড তৈরি করেছে। আর এই নতুন রেকর্ডটা কি বলো? এটা আগের দিন ক্লাসে করিয়েছিলাম। বায়ু শক্তি উৎপাদনে ভারতের স্থান বিশ্বে কততম? বিশ্বের র্যাঙ্ক কত ভারতের উইন্ড এনার্জিতে? এটা তো এই যে কোয়েশ্চেনটা করালাম, এটা তো নবায়নযোগ্য শক্তি, রিনিউয়েবল এনার্জি। এর মধ্যে উইন্ড রয়েছে, সোলার রয়েছে, হাইডেল রয়েছে, তো সবগুলি মিলিয়ে রিনিউয়েবল এনার্জিতে ভারত এখন তৃতীয় স্থান অধিকার করছে। বাট বায়ুশক্তিতে কত? আগের দিনই করেছিলাম। তো বায়ু শক্তির ক্ষমতার দিক থেকে ভারত বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে, 4th র্যাঙ্কে। এটা মাথায় রাখবে, কেমন? অল ওভার যে রিনিউয়েবল এনার্জি সেখানে 3rd, আর উইন্ড এনার্জিতে 4th। ঠিক আছে, ফার্স্টে কে রয়েছে? চীন, সেকেন্ডে ইউএসএ, আর থার্ডে রয়েছে জার্মানি, আর 4th হয়ে যাবে আমাদের ভারত, ইন্ডিয়া। ঠিক আছে, তো প্রথম স্থান চীনের, দ্বিতীয় ইউএসএর, আর তৃতীয় হবে জার্মানি বায়ুশক্তিতে, আর তারপর আমাদের ভারত। মাথায় থাকবে। তো এই হচ্ছে 12 তারিখে তোমাদের টোটাল কারেন্ট অ্যাফেয়ার। এবার আমরা কাল যে কারেন্ট অ্যাফেয়ারগুলি করেছিলাম 11 তারিখের, সেগুলিকে একবার কুইক রিভিশন করে নেব। দেখো, তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 11 বছর পূর্ণ করেছে, এটি কবে চালু হয়েছিল? তো এটা চালু হয়েছিল 8ই এপ্রিল 2015-তে, অপশন বি। নেক্সট, সম্প্রতি অযোধ্যায় আবিষ্কৃত একটি রামায়ণ পাণ্ডুলিপি কত বছরের পুরনো, যা তার অনন্য হস্তাক্ষর এবং সংরক্ষণের জন্য আলোচনায় রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, 200 বছর। নেক্সট হচ্ছে কে বিশ্বের প্রথম কোয়াড্রাপল অ্যাম্পিউটি আর্চার হিসাবে আন্তর্জাতিক স্বর্ণপদক জয় করেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, পায়েল নাগ। নেক্সট, সম্প্রতি উদযাপিত কোনিয়াক অ্যাওলিয়াং মনিউ ফেস্টিভ্যাল প্রধানত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে অপশন বি, নাগাল্যান্ড। আর রাঙ্গোলি বিহু এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কমেন্টে জানাও, এটাও ক্লাসে করিয়েছিলাম আর রিভিশনও করিয়েছিলাম। আর এরপরও না পারলে পড়াশোনা ছাড়ো, অন্য কাজ করো। নেক্সট হচ্ছে কোন জুটি ISSF বিশ্বকাপের 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছে? তো সঠিক উত্তর হবে পলক গুলিয়া এবং মুকেশ নেলাভল্লি। নেক্সট হচ্ছে কোন সংস্থা ভারতে সর্বপ্রথম বার্ষিক নিগমিত পরিষেবা খাতের উদ্যোগ সমীক্ষা চালু করেছিল? তো সঠিক উত্তর হবে NSO, অপশন বি, জাতীয় পরিসংখ্যান দপ্তর। নেক্সট হচ্ছে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের প্রতিবেদন অনুসারে 2026 সালের মার্চ মাসে ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি ছিল? তো সঠিক উত্তর হবে অপশন এ, গুরুগ্রাম, হরিয়ানার গুরুগ্রাম। আর 3টে শহরের নাম লিখিয়েছিলাম, বলো তো কি কি? নেক্সট, সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া রিজিয়ন কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তো উত্তর হয়ে যাবে পঞ্জি, গোয়াতে। কোন মন্ত্রণালয় 8ম পোষণ পাখওয়াড়া 2026 আয়োজন করেছে এবং এর প্রধান উদ্দেশ্য কি? তো সঠিক উত্তর হবে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, আর এর প্রধান উদ্দেশ্য হচ্ছে পুষ্টি সচেতনতা, নিউট্রিশন অ্যাওয়ারনেস। নেক্সট, কোন ব্যাংক গ্রাহকদের সাথে তাদের স্থানীয় ভাষায় যোগাযোগ করার জন্য AI চালিত বহু ভাষিক প্ল্যাটফর্ম BOB সংবাদ চালু করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, ব্যাংক অফ বরোদা। তো রিভিশন হলো, এবার চলো দেখে নিই কোয়েশ্চেন অফ দ্য ডে। তো
কোশ্চেন নাম্বার 13, 14 আর 15 এর আনসার করতে দিয়েছিলাম। তো যারা যারা করেছো খুব ভালো, তো মিলিয়ে নাও। মায়ানমারে নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মিন অং হ্লাইং। ঠিক আছে। জাতীয় ডোপিং বিরোধী সংস্থা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো 28 নভেম্বর 2005-এ। বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের নতুন প্রধান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? উত্তর হয়ে যাবে বীর বিক্রম যাদব। আচ্ছা, 17, 18 আর 19 এই তিনটে করতে দিয়েছিলাম কি? যাই হোক, এখানে কিছু একটা কনফিউশন হয়ে গেছে। তো দেখে নাও, হিন্দি ভাষাতে সাহিত্য অ্যাওয়ার্ড 2025 কাকে দেওয়া হয়েছে? তো মমতা কালিয়াকে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 98তম একাডেমি পুরস্কার 2026-এ সর্বশ্রেষ্ঠ ফিল্ম পুরস্কার কোন ফিল্ম পেয়েছে? সঠিক উত্তর হবে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ঠিক আছে। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে নাগাল্যান্ডে 23তম রাজ্যপালের রূপে কে শপথ নিয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে নন্দ কিশোর যাদব। ঠিক আছে। তো আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।